ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 1, ভূগোল মডেল প্রশ্ন 2026, সেট নম্বর 1, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা প্রশ্ন বিগত বছরে এসেছে। হরি স্কুল, সেকেন্ড ইউনিট, এভালুয়েশন টেস্ট, জিওগ্রাফি, ক্লাস 6, ফুল মার্ক 50, টাইম হচ্ছে 1 ঘন্টা। তবে টাইমটা তোমার 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে। যাই হোক, এখানে পূর্ণাঙ্গ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এখন এই প্রশ্নটি 1 নম্বরে আছে টোটাল 10টি এমসিকিউ প্রশ্ন, 2 নম্বরে হচ্ছে যে কোনো 8টি প্রশ্ন শূন্যস্থান পূরণ, তারপরে 3 নম্বরে শুদ্ধ অশুদ্ধ 4টি, তারপরে 4 নম্বরে হচ্ছে 2 এক কথা উত্তর দাও যে কোনো 8টি 1 নম্বরের প্রশ্ন, তারপর 5 নম্বরে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন 2টি, এবং 6 নম্বরে হচ্ছে তোমার যে কোনো 2টি প্রশ্ন। 6 নম্বর যদি আমরা দেখি এটা এরকম করে টোটাল প্রশ্ন হচ্ছে তোমার 7 নম্বর পর্যন্ত। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 6 নম্বর, 6 নম্বরে 2টি, এবং 7 নম্বরে হচ্ছে 5 মার্কের যে কোনো 2টি, টোটাল 50 মার্কের প্রশ্ন তোমরা দেখে নিলে। এরপরে আমরা এক নজরে যদি 50 মার্কের প্রশ্ন দেখি, এখানে এক নজরে তোমরা 50 মার্কের প্রশ্ন দেখে নিলে। হ্যাঁ, সরাসরি আমরা এখন উত্তর বিশ্লেষণ করব। উত্তর বিশ্লেষণে প্রথম, পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো, আমরা যদি দেখি পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদানটা কি, মূল উপাদান হচ্ছে সিলিকন। ঠিক আছে, তাহলে এ নম্বর উত্তর। তারপরের প্রশ্ন, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে যে স্তরে প্রতিফলিত হয় সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার, সি। এরপরে পরের প্রশ্ন 3 নম্বর, অ্যান্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট, সি নম্বর উত্তর। বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার গবেষণার জন্য যান, এটা তোমার 4 নম্বরে গ্রীষ্মকাল। হ্যাঁ, এরপরের প্রশ্ন 5 নম্বর, পৃথিবীর আলবেডোর পরিমাণ হলো, পৃথিবীর আলবেডোর পরিমাণ হলো 35%। বায়ুর আর্দ্রতা পরিমাপ যন্ত্রকে বলে হাইগ্রোমিটার, এটা সি নম্বরের উত্তর। এরপর পরের প্রশ্ন তোমার 7 নম্বর, পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিকে সাধারণত বলে কি বলে, কালবৈশাখী। দক্ষিণ ভারতের সবচেয়ে উর্বর মাটিকে কি বলে, পলি মাটি। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতীয় ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়, ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় উত্তর পূর্ব অঞ্চলে। জলদাপাড়া হলো ভারতের একটি অভয়ারণ্য, সি নম্বরের উত্তর। হ্যাঁ, তাহলে এই ছিল তোমার এই প্রশ্নের ফার্স্ট যে প্রশ্ন, তার উত্তর। এবার 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো যে কোনো। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে সূর্যের অতিবেগুনের রশ্মি থেকে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে ওজোন স্তর। কারণ আমরা যদি ব্যাখ্যা বলি, স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগৎকে রক্ষা করে। তারপর 2 নম্বর, পৃথিবীর স্বাভাবিক উষ্ণতা ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে ড্যাশ বলে, বিশ্ব উষ্ণায়ন, যেটা ইংরেজিতে বলে গ্লোবাল ওয়ার্মিং। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে। এরপর পরের প্রশ্ন যদি বলে, শীতকালে অ্যান্টার্কটিকার আকাশে রংধনুর রক্তের মতো আলোর ছটাকে কি বলে, রঙের মতো আলোর ছটাকে বলে মেরুজ্যোতি, যেটা অরোরা অস্ট্রেলিয়া। সূর্য থেকে আগত চার্জিত কণার সঙ্গে বায়ুমণ্ডলের গ্যাসের বিক্রিয়ায় মেরু অঞ্চলের আকাশে রঙিন আলোর সৃষ্টি হয়, যাকে মেরুজ্যোতি বলে। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর ড্যাশ বলে, বায়ুর আর্দ্রতা বলে। হ্যাঁ, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলা হয়। আমি আলাদা করে উত্তর দিয়েছি। এরপরের প্রশ্ন, জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ড্যাশ পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত, এটা ঘনীভবন পদ্ধতিতে। বায়ুর জলীয় বাষ্প ঠান্ডা হয়ে তরল জলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে। ড্যাশ মৌসুমী বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়, উত্তর পূর্ব মৌসুমী বায়ু। হ্যাঁ, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে তামিলনাড়ু করমণ্ডলীয় উপকূলে বৃষ্টি ঘটায়। পরের প্রশ্ন হচ্ছে, উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত, খাদর নামে পরিচিত। উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি খাদর, কারণ নদীর দ্বারা প্রতি বছর সঞ্চিত নতুন পলিমাটিকে খাদর বলে, এটা অত্যন্ত উর্বর। ভারতের উপদ্বীপীয় অঞ্চলে ড্যাশ অরণ্য গড়ে উঠতে দেখা গেছে, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য গড়ে উঠতে দেখা গেছে। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে প্রধানত শাল, সেগুন প্রভৃতি গাছের সমৃদ্ধ পর্ণমোচী অরণ্য দেখা যায়। এরপর পরের প্রশ্ন, ড্যাশ ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য
করে। সর্পগন্ধা একটি গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এরপর পরের প্রশ্ন শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো যে কোনো চারটি। মহাদেশ সঞ্চয়নের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলের ম্যাগমার পরিচলন স্রোত, এটা অশুদ্ধ, কারণ মহাদেশ সঞ্চয়ের মূল কারণ হলো ম্যান্টলের অর্থাৎ গুরুমণ্ডলে ম্যাগমার পরিচলন স্রোত। অ্যান্টার্কটিকা মহাদেশে একটি বিশাল উঁচু মালভূমির রূপে অবস্থান করেছে, এটা শুদ্ধ, কারণ অ্যান্টার্কটিকা অধিকাংশ পুরো বরফে আবৃত একটি উচ্চ মালভূমি। এরপর বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এটা মিথ্যা, কারণ বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরপরের প্রশ্ন, ভারতের মেঘালয় রাজ্যে শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, এটা অশুদ্ধ, কারণ মেঘালয় মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। ভারতের পর্বত নাতিশীতোষ্ণ অরণ্যে সূচালো পাতাযুক্ত নরম কাঠের গাছপালা জন্মায়, এটা শুদ্ধ, কারণ নাতিশীতোষ্ণ শঙ্কু বৃক্ষের অরণ্যে পাইন, ফার, দেবদারু প্রভৃতি সূচালো পাতাযুক্ত নরম কাঠের গাছ জন্মায়। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন যাব। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, 3 নম্বরের প্রশ্ন দেখি, দু এক কথা, ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম কি? আলপস পর্বতমালা। আলপস ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিখ্যাত পর্বতশ্রেণী। পৃথিবীর প্রায় অধিকাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তৃত রয়েছে? প্রশান্ত মহাসাগর। তারপরের প্রশ্ন, আটলান্টিক মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এরেবাস। এরপরের প্রশ্ন হচ্ছে, তোমার যদি ভালো করে দেখো, পরের প্রশ্নটা কী হবে, আগত সৌরবিকিরণে যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে কী বলে? ইনসোলেশন। তারপরের প্রশ্ন, 100% মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝায়? আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা থাকাকে 100% মেঘাচ্ছন্নতা বলে। এ অবস্থায় আকাশের কোনো অংশে পরিষ্কার দেখা যায় না। ভারতের শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরঝিরি বৃষ্টি হয় তাকে কী বলে? পশ্চিমী ঝঞ্ঝা। ভূমধ্যসাগর অঞ্চল থেকে আগত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হয়। এরপর পরের প্রশ্ন, ভারতের ছোট নাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে? এটা লাল মাটি। তারপর ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে? এটা ক্রান্তীয় চিরহরিত অরণ্য। তারপর কোন অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা? জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক। এরপরের প্রশ্ন 4 নম্বরের, এবার আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। প্যানজিও প্যান্থেলাস কি? প্রায় 200 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রে একটি বিশাল মহাদেশ গঠন করেছিল যার নাম ছিল প্যানজিয়া। এই মহাদেশকে চারিদিক থেকে ঘিরে ছিল একটি বিশাল মহাসাগর যার নাম ছিল প্যান্থেলাস। পরবর্তীকালে প্যানজিয়া ভেঙে বর্তমানে মহাদেশগুলোর সৃষ্টি হয়। এরপরের প্রশ্ন, মেরুজ্যোতি কি? আমরা যদি দেখি, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে আকাশে রাতের বেলায় যে বর্ণময় আলোর বিচ্ছুরণ দেখা যায় তাকে মেরুজ্যোতি বলে। সূর্য থেকে আগত চার্জিত কণা বায়ুমণ্ডল গ্যাসের সঙ্গে সংঘর্ষে পড়লে এই আলোর সৃষ্টি হয়। উত্তর মেরুতে একে আরোর বোরিয়ালিস এবং দক্ষিণ মেরুতে অরোরা অস্ট্রালিস বলা হয়। এরপর পরের প্রশ্ন, সমউষ্ণ রেখা কাকে বলে? পৃথিবীর মানচিত্রে একই সময়ে সমান তাপমাত্রা বিশিষ্ট স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমউষ্ণ রেখা বলে। আবহাওয়াবিদের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বন্টন ও পরিবর্তন বোঝার জন্য সমউষ্ণ রেখা ব্যবহার করেন। জলবায়ু ও আবহাওয়া বিশ্লেষণে এই রেখার বিশেষ গুরুত্ব বহন করে। পরের প্রশ্ন, তারপরে লু কি? গ্রীষ্মকালে ভারতের উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে প্রবাহিত অত্যন্ত উষ্ণ শুষ্ক ধূলি যুক্ত বায়ুকে লু বলা হয়। সাধারণত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। লুয়ের তাপমাত্রা অনেক বেশি হয়, মানুষের শরীরে তাপজনিত অসুস্থতা বা হিট স্ট্রোকের আশঙ্কা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কি? এর ফলাফলগুলি লেখো। এটা 3 নম্বরের প্রশ্ন। বিশ্ব উষ্ণায়ন, আমরা যদি বলি, পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। বর্তমানে এটি বিশ্বের অন্যতম প্রধান পরিবেশগত সমস্যা। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ ও হিমবাহ দ্রুত গলতে থাকে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পায়, জলবায়ুর পরিবর্তন ঘটে এবং জীববৈচিত্র্য কৃষিকাজের উপর বিরূপ প্রভাব পড়ে। এরপরে আমরা যাব পরের প্রশ্ন, আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো। কোনো স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডল অবস্থা হলো আবহাওয়া, আর দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা আবহাওয়া গড় অবস্থাকে জলবায়ু বলে। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য, আবহাওয়া স্বল্প সময়ের জন্য নির্ধারিত হয়, জলবায়ু দীর্ঘ সময়ের জন্য গড় অবস্থা। আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়, জলবায়ু ধীরে পরিবর্তিত হয়। তারপর আবহাওয়ার উপাদান হলো তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুচাপ ইত্যাদি। জলবায়ুর উপাদান দীর্ঘমেয়াদী গড়কে বোঝায়। আবহাওয়া পূর্বাভাস কয়েকদিনের জন্য দেওয়া হয়, জলবায়ু বহু বছরের তত্ত্বের উপর নির্ভর করে। পরের প্রশ্ন, অরণ্য সংরক্ষণ বলতে কী বুঝো?
অরণ্যের গাছপালা, বন্যপ্রাণী ও অন্যান্য প্রাকৃতিক সম্পদকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সঠিকভাবে ব্যবহার ও পুনরুদ্ধার করার প্রক্রিয়াকে অরণ্য সংরক্ষণ বলে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অরণ্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অরণ্য সংরক্ষণের গুরুত্ব: মাটি ক্ষয় রোধ করা, তারপরে বায়ু দূষণ কমায়, অক্সিজেন সরবরাহ করে, তারপরে বন্যপ্রাণীর বাসস্থান রক্ষা করে, বৃষ্টিপাত ও জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সর্বোপরি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে। এরপর পরের প্রশ্ন: উদাহরণ সহ ভারতের নাতিশীতোষ্ণ অরণ্য লবণাম্বু অরণ্যের উদ্ভিদ বৈশিষ্ট্যের উল্লেখ করো। তাহলে ভারতের বিভিন্ন জলবায়ু ভূমিরূপের কারণে বিভিন্ন ধরনের অরণ্য দেখা যায়। এর মধ্যে নাতিশীতোষ্ণ অরণ্য এবং লবণাম্বু অরণ্য বিশেষ উল্লেখযোগ্য। নাতিশীতোষ্ণ অরণ্য হিমালয় পর্বতাঞ্চলে দেখা যায়, আর গাছের পাতা সূচের মতো নরম কাঠ বিশিষ্ট। প্রধান উদ্ভিদ পাইন, ফার, দেবদারু, সুপ্রুস। তারপরে লবণাম্বু অরণ্য, তারপরে হচ্ছে নদীর মোহনা ও জোয়ার ভাটা প্রভাবিত উপকূলে জন্মায়, গাছের শ্বাসমূল থেকে এবং লবণাক্ত পরিবেশে বেঁচে থাকতে পারে। প্রধান উদ্ভিদ সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া। এবার এই দুই ধরনের অরণ্য পরিবেশ সংরক্ষণ ও জৈবচিত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন, যে কোনো দুটি 5 মার্কের। পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। পৃথিবী ঘিরে থাকা গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে। উচ্চতর তাপমাত্রার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে 5টি প্রধান স্তরে ভাগ করা হয়েছে। প্রথম, ট্রোপোস্ফিয়ার। এই বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে আবহাওয়া সমস্ত ঘটনা যেমন মেঘ, বৃষ্টি, ঝড় ইত্যাদি এই স্তরে ঘটে। দ্বিতীয়, স্ট্রাটোস্ফিয়ার। এই স্তরে ওজোন স্তরে অবস্থিত, যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। তৃতীয়, মেসোস্ফিয়ার। এই স্তরে প্রবেশকারী উল্কাপিণ্ড ঘর্ষণের ফলে পুড়ে যায়। তাপমণ্ডলে থার্মোস্ফিয়ার। এখানে তাপমাত্রা অত্যন্ত বেশি। আয়নোস্ফিয়ার এই স্তরে অন্তর্গত বেতার তরঙ্গ প্রতিফলিত করে। এক্সোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কৃত্রিম উপগ্রহ এই স্তরে পরিভ্রমণ করে। এভাবে পৃথিবীর বায়ুমণ্ডল বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে জীবজগৎকে রক্ষা করে। এরপর পরের প্রশ্ন: পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও। তাপমণ্ডল ও থার্মোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের চতুর্থ স্তর। এটি মেসোস্ফিয়ারের উপরে এবং এক্সোস্ফিয়ারের নিচে অবস্থিত। সাধারণত ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার উচ্চতা থেকে এই স্তর শুরু হয় এবং কয়েকশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হল উচ্চতার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়। সূর্য থেকে আগত অতিবেগুনি এক্সরশ্মি শোষণের ফলে এখানে তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। তাপমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ অংশ হল আয়নোস্ফিয়ারে। এই অঞ্চলে গ্যাসের কণাগুলো আয়নিত অবস্থায় থাকে এবং বেতার তরঙ্গ প্রতিফলিত করে দূরবর্তী যোগাযোগে সাহায্য করে। উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে দেখা যাওয়া মেরুজ্যোতি বা আরআরও এই স্তরেই সৃষ্টি হয়। তাই যোগাযোগ ব্যবস্থা বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে তাপমণ্ডলের গুরুত্ব অপরিসীম। এরপর পরের প্রশ্ন। ভারতের জলবায়ু মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল মৌসুমী বায়ু। মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাবর্তনের উপর ভারতের আবহাওয়া ও কৃষিকাজ অনেকাংশ নির্ভরশীল। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর বঙ্গোপসাগর থেকে প্রচুর জলবাষ্প নিয়ে আসে এবং দেশের অধিকাংশ অঞ্চল বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাত কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান, পাট, আখ প্রভৃতি ফসল মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীল। শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। সাধারণত এই বায়ু শুষ্ক হলে বঙ্গোপসাগর অতিক্রম করে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে ঋতু পরিবর্তন স্পষ্টভাবে দেখা যায়। বৃষ্টিপাতের পরিমাণ, কৃষি উৎপাদন, জলসম্পদ, মানুষের জীবনযাত্রা মৌসুমী বায়ুর দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। তাই ভারতের জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে অরণ্য আমাদের বন্ধু। বক্তব্যটি ব্যাখ্যা করো। অরণ্য প্রকৃতির এক অমূল্য সম্পদ। মানুষের জীবন ও পরিবেশের ভারসাম্য রক্ষা অরণ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা যায় অরণ্য আমাদের বন্ধু। অরণ্য থেকে আমরা অক্সিজেন পাই, যা জীবনের জন্য অপরিহার্য। গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, বায়ু দূষণ কমায়, পরিবেশে সুস্থ রাখে। অরণ্য মাটি ক্ষয় রোধ করে, বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে, বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। অরণ্য বহু বন্যপ্রাণীর প্রাকৃতিক বাসস্থান। এছাড়া কাঠ, জ্বালানি, ফল, মধু, রবার, বিভিন্ন ঔষধি উদ্ভিদ অরণ্য থেকে পাওয়া যায়। অনেক মানুষের জীবিকা অরণ্যের উপর নির্ভর করে। বর্তমানে নির্বিচারে বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই বনসৃজন ও অরণ্য সংরক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। অরণ্য আমাদের জীবনকে সমৃদ্ধ করে এবং প্রকৃতিকে রক্ষা করে। এই কারণে অরণ্যকে মানুষের প্রকৃত বন্ধু বলা হয়। এই ছিল এই ভিডিওর সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে এবং প্রতিটি প্রশ্নই কিন্তু তোমার নিখুঁত এবং সঠিক। এভাবে তুমি লিখতে পারলে তোমরা 50-এ 50 মার্ক পাবে অবশ্যম্ভাবী। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।